ও ইন্দ্র, এই জ্যাকেটটা আছে নিয়ে যাবো, ভুলে গেলে চলবে না। হ্যাঁ বাইরে ফেললাম। কি পড়লো একটা তোয়ালের মতো পড়লো মনে হলো। হ্যাঁ এটা দিয়ে ঝাড়। ও না তুই এরা নিয়ে নিয়েছিস, ওটা দিয়ে ঝাড়। এই আওয়াজটা কিসের? ও যাওয়ার আগে না জানলাটা বন্ধ করে দিস। হ্যাঁ লাইন আছে, অফ করে দে ওখান থেকে, খুলে নে। দেখি ফোনই তো, মাইক্রোম্যাক্সের সেই আমার গ্লিসারিন। হ্যাঁ হুম ভয়ঙ্কর অবস্থায় রয়েছে আমাদের বারান্দাটা, পুরো হিলে রয়েছে, এদিক অবধি খসে গেছে বারান্দা, যে কোনো দিন ধুরমুড়িয়ে ভেঙে পড়বে। এরপর যদি কেউ এখানে কিছু করা আটকানোর জন্য আংবাং চাং করে, সেই সুরের বাচ্চার তো মানে পাছা ফাটিয়ে দেওয়া উচিত। অসভ্য বদমাইশ মেয়ে ছেলে যে বাড়িতে ঢুকবে সর্বনাশ করে দেবে। ভয়ঙ্কর অবস্থা হয়েছে, ভেঙেছে, ভাঙবে। এইখানে উল্টো পাড়েও বাজার বসে, এই দেখ কত সবজি নিয়ে বসেছে, মাছের বাজার বাজারে একটা সেকেন্ড মার্কেট হয়ে গেছে, এখান থেকেই কাতলা নেব। উল্টো দিকে নুরের পাঁটার দোকান আছে, ফুলের দোকান হয়ে গেছে। তখন অনেক রাতে ফিরেছি না, যাওয়ার সময় মার্কেট দেখিস নি? ফুল দেখিই নি মার্কেট, ভালো হয়েছে কিনিস নি ফুল, গিয়ে তো বুঝলাম আমরা ফুল হয়ে চলে এসেছি। সেটাই আচ্ছা হ্যাঁ বিস্কুট দিস। এইটা এবার ধর দুটো কাপ করা আছে, রাখ নিচে রাখ, তুই ওটা নিয়ে নে। আরে রাখতে বলেছো, কোথায় রাখতে বলেছো? এই ইন্দ্র জিজ্ঞেস করবি তো স্যান্ডউইচ হবে কিনা? স্যান্ডউইচ হবে। সিঙ্গাড়া চাট বানিয়ে বেচ, সবচেয়ে বেশি লাভ। সিঙ্গাড়া ভাঙবি,
তার মধ্যে একটু মটরের ঘুগনি দিবি, একটুখানি ওই ঝুড়ি ভাজা দিবি, একটুখানি তেঁতুলের চাটনি দিবি, কি ফুচকা, তাহলে ঝালমুড়ি। বাহ, খেলনা পাতি টাতি সব রয়েছে, ফিশ মোমো রয়েছে। হ্যাঁ টাইগার দেখেছি, টাইগারকে। দাঁড়াও, টাইগারের কাছে আমি যাই। উম্মা, ওরে বাবা, হ্যাঁ গাড়িতে যা। ও খুব খুব আদুরে বাচ্চা। ওইদিকে হচ্ছে দেখ গদি, সোফা টোফা, ফার্নিচারের দোকানও হয়েছে। ফার্নিচার এসেছে, চমৎকার চমৎকার ফার্নিচার, টিকউড, মেহগনিও করেন নিশ্চয়ই। হ্যাঁ ম্যাডাম, স্যার মেহগনিও কাঠে কাজ করি, কিন্তু বেসিক্যালি আমরা সেগুন কাঠের উপরে বেশি করি। সেগুনের উপর 36, আর ওদিকে আছে 34, 35, ওই কর্নারটা আছে 38। এটা আপনার 6000 এল শেপ উইথ বেড। এল শেপের আছে। আপনার ডিসকাউন্ট এখন এল শেপ আছে, এটাই আবার বেড হয়ে যাবে, খুব বড় বেড। দেখাবেন? হ্যাঁ দেখাবো, যা দিয়ে দেখ। এটা দেখতে পারেন স্যার, এটা জয় বলে না। এই আর একটা মেলা, আমরা বাইপাসের উপর, শিবরাত্রি উপলক্ষে এখানে এই মেলাটা। নাকি আজকে না, অন্য দিন যাবি? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বাড়ি, ও মাছ কিনতে হবে তো, ভুলে যাচ্ছি কেন আমি। না, জাস্ট কাতলা মাছটা কিনে বাড়ি চলে যাবো। মাছ কিনে বেশিক্ষণ, কালকে তো আমাদের এমনিও বেরোতে হবে, আর ওইখানে তো একদিন এমনি আমি ঘোরাতে করতে করতে নিয়ে আসবো। ইন্দ্র, এই সাইডে যে মাছের বাজারটা, একটু মাছের বাজারে যেতে হবে, একটু কাতলা নিতে হবে। দেখছি, বোধ হয় না। আচ্ছা একটু দই দেবো ম্যারিনেট করে, চিন্তা করছি। সাদা তেল কিনতে হবে, সাদা তেল এখন কিনছি না, ব্লিঙ্কিট থেকে নেব। ব্লিঙ্কিট থেকে 2-4টে জিনিস নেব, লাগবে। ফুলকপি রে, নেবে তো? কত গো ফুল?
পেটি নেব তো, দুটো মিলিয়ে কত হচ্ছে? ঠিক আছে 30। ফুলকপি নিয়ে একটু গাজর নে, জিনিসগুলো তো একটু কি ফুরিয়েছে দেখ, সেই বুঝে না, ক্যাপসিকাম ফুরিয়েছে কালকে সমস্ত দুটোই দিয়ে দিয়েছিলাম। গাজর আছে অন্য কিছুতে, ফুলকপি গাজর মিষ্টি এমনি তরকারি। হ্যাঁ এটা থেকে করো মোটামুটি। হ্যাঁ কড়াইশুঁটি আছে, রাঙালু নে, ভালো দেখে একটাই নিবি, দেখিস ইন্দ্র পোকা টোকা যেন না থাকে। ছেড়ে দে, বয়সের লিহাজ টাকা যা দেখতে বাইরে থেকে তো সবারই, খোলসটা তো ভদ্র, কিন্তু কার ভেতরে কি আছে আমরা কি জানি। না বয়স্ক লোক ঠিক আছে, ইনি হয়তো মিথ্যে কথা বলছেন না। বয়স্ক লোকেদের ওপরে একটা আলাদা যে হ্যাঁ এরা এই জেনারেশনের নয়, এরা তো আমাদেরকে খুব জেনারেশন করে। এরা মনে করে পরের জেনারেশন হচ্ছে সবচেয়ে নিকম্মা, নিষ্কর্মা, সব ধ্বংস করে দিল, সব নষ্ট করে দিল। কিন্তু এরা হচ্ছে প্রচুর মিথ্যাবাদী, এই তো আমরা নিষ্কর্মা। আর অনেক ক্ষেত্রে এরা বুঝতে চায় না, পৃথিবী উত্তর থেকে দক্ষিণে চলে গেছে অলরেডি, তার যুগ আর নেই, সেই আরামের দিন ফুরিয়ে গেছে। আচ্ছা কাঁচটা না দাদা, আপনি নামিয়ে দিন একটু কাঁচটা। যদি এসি নেওয়া আছে, ইচ্ছে করলে এসি খাওয়া যায়। আর কয়েকদিন বাদেই যা গরম পড়বে। বিড়লা মিউজিয়ামটায় যাস, এই দিক দিয়ে গেল। ওয়ালেট কাকে দিয়ে চামড়ার ওয়ালেট, তাও ওয়ালেট থেকে যদি পয়সা ঝাড় যায় তখন কাকে বলবো, তখন বিড়লা অবধি যাবো। ভগবান তোমার টাকা স্বয়ং ভগবানের কাছে একটাও না মার মাটিতে পড়বে না। সাধুরা অবধি টাকার বকরা নিয়ে, প্রণামীর বকরা নিয়ে মারামারি করছে কুম্ভ মেলায়, ভিডিও দেখে আমি তো। এরা নাকি ধার্মিক। কালকে শিক্ষা করে কুমঞ্জলি থেকে যদি খুচরো বের হয়, মেয়েটাকে দেখলি কি বলেছিল মেয়েটা? কি বললো? দাদা আপনাকে 50 টাকা দিচ্ছি, আপনি 40 টাকা ফেরত দিতে পারবেন? অথচ ভিডিও তুললো 50 টাকারই। সেলফি তুলছিল না, রিপটা করেছে। সেলফি না, ভিডিও তুললো। ওই হলো সেলফি ভিডিও। লিটিগেশন 700 স্কোয়ার মিটার জায়গা নিয়ে বিষাক্ত লিটিগেশন। কলকাতা শহরের ইঞ্চি নিয়ে লিটিগেশন আছে। একটা গ্লো সাইন বানিয়ে লাগাতে হলো, যার জন্য যাকে আমরা বিষাক্ত জ্যামে পড়িয়া গিয়েছি। খুব মান সম্মান চলে যদি 6:30
বরং বেরিয়ে আমার সেরকম ক্ষেত্রে হলে নন্দনে গিয়ে একটা সিনেমা থেকে বাড়ি যাওয়া ভালো। হ্যাঁ, নন্দনে গেলেও তো জন্মদিন 8 মার্চ ইন্টারন্যাশনাল উমেন্স ডে। আমরা গোর্খী সদনে একটি আলোচনায় যোগ দিতে এসেছিলাম। সব জায়গায় পায়। দ্বিতীয় জানি মানে এখন এবছরেও সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটে আমরা স্টুডেন্ট ফার্স্ট পেয়েছে জয় শিষ্যবাসী। গত বছর একটা প্রোগ্রাম হয়েছিল, ওখানে আমরা স্টুডেন্ট ফার্স্ট পেয়েছি। তো ঠাকুরের ইচ্ছায় ওগুলো হয়ে চলেছে। আর আমি আঁকা, আলপনা, প্যান্ডেল এখন যেখানে যা পাই সেখানে তাই করি। ছেলে বিরাট সাহস দেয়, তুমি করে যাও মা, সাথে আমি আছি, কেউ তোমার কিছু বলবে না। তো এটা আমার একটা বিরাট মানে শক্তি হয়েছে। একদল মহিলা শিল্পীর আঁকা, তারপরে ভাস্কর্য, বিভিন্ন মিডিয়ামে, ব্রোঞ্জের, মাটিতে, পোর্সিলিনে, জল রং, তেল রং, স্কেচ, মিক্সড মিডিয়াম, বিভিন্ন ভাস্কর্য দিয়ে গোর্খী সদন সাজানো হয়েছিল। সবাই যারা এখানে এঁকেছে তারা প্রত্যেকেই মহিলা শিল্পী এবং এর মধ্যে জটিল বিভিন্ন জিনিস ধরা পড়েছে, আবার কারোর ক্ষেত্রে পেন্টিং ধরা পড়েছে। আমি আঁকা সত্যি কম বুঝি। নন্দলাল বসু, রামকিঙ্কর বেশ দু একটা নামটাম হয়তো বলতে পারবো, ভ্যান গক, গোয়া, বিদেশিদের যাদের অল্প বিস্তর নাম জানি, পাবলো পিকাসো। আঁকার ব্যাপারে আমি খুবই কম বুঝি বা খুবই কম জানি। ডাইমেনশন, গভীরতা, মাত্রা, মনস্তত্ত্ব এসব নিয়ে অনেক কিছুই বলা যায়। বাট মানে এনারা প্রত্যেকে ওয়ার্কিং উমেন এবং কাজের মাঝে, কাজের ফাঁকে শিল্পকর্মকে সময় দিয়েছেন। তার মধ্যে থেকে যেভাবে মহিলারা তাদের ইন্টারন্যাশনালি ফেমাস পোয়েট তুলেছিলেন, তারা নিজেরা পোয়েট, তারা কাজ করে গেছে, তারা ইন্টারন্যাশনালি ফেমাস হয়ে আজও তাদের অবদানকে ক্যালেন্ডারে ঝুলিয়ে রেখেছে। ইন্টারন্যাশনালি তাদের নাম পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তাহলে তারা কি ছিলেন, কি ছিলেন, তাদের অবদান আমাদের এই সমাজ, আমাদের এই সংসারে কতখানি ছিল, সেটা সত্যি আমাদেরকে ভাবায়। আর আজকে মোবাইলের সময়টাতে আমরা ভাবতে একদম ভুলে গেছি। আমি কিছুদিন আগেও সঙ্গীতটাতে আমি বলছিলাম যে আমরা ভাবতে ভুলে গেছি, আমাদের কিছু ভাবা দরকার। আমরা দৌড়চ্ছি সারাক্ষণ, আমরা রান্নাতে বানিয়ে পাচ্ছি না, আমরা কিছু রান্নার সময় পাচ্ছি না, আমরা কোনো কিছু নেগেটিভ রাখতে সেটাকে ঠান্ডা করে দিলে তার উপর দিয়ে চলে যাচ্ছে। কিন্তু খাবার জায়গা থেকে আমরা সরে এলাম, সেটা ঠিক না। আমাদের যে আমি যে কাজটা করলাম, আমার কাজটা করছি, কেন করছি, এটা পজিটিভ অ্যাপ্রোচ কি আছে, আমার কাজটা কতখানি সোসাইটি দেবে, বা নেবে কেন, আমি কি করলাম যার জন্য সোসাইটি আমার কাজটাকে নেবে। সেটা ডান্স হোক, সেটা গানে হোক, সেটা কবিতা লেখাই হোক, সাহিত্য চর্চাই হোক, বা আমার সংসারে একজন মহিলার মধ্যে বোঝা, মানে যে সেটাকে একটা সংসারকে সামনে রেখে যে একটা স্রোতের মধ্যে যে একটা সংসারকে জোয়ারের মধ্যে দিয়ে যে টেনে নিয়ে যেতে হবে, তার সমস্ত অ্যাপ্রোচটাই তো লুকিয়ে রয়েছে মহিলার উপর। তিনি আমাদের কেউ ঠাকুমা ছিলেন, কেউ দিদিমা ছিলেন, মাসিরা ছিলেন, পুষ্টিরা ছিলেন, জেঠিমা ছিলেন, আত্মারা ছিলেন। কিছু ছবি খুব সহজ সরল জীবন থেকে নেওয়া, কিছু আবার আলো আঁধারির খেলা, কিছু রং ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ক্যানভাস জুড়ে, কিছু আবার সাবেকিয়ানার
চালচিত্র তুলে ধরেছে, কিছু তুলে ধরেছে প্রকৃতির সঙ্গে মিশে থাকা নারী সত্তাকে। মানে চাইলে কথার পুল বাঁধা যায়, কথার পাহাড় গড়ে তোলা যায়, কিন্তু আখেরে কি এগুলি কোনো কাজে আসে? এটাই বিরাট প্রশ্ন আমার কাছে থেকে যায়। আমাদের দেশে শিল্পচর্চা করতে ভালোবাসে, শিল্প ভালোবাসে, শিল্পের মাধ্যমে বক্তব্য রাখতে ভালোবাসে এমন লোকের অভাব নেই। আমার এই ছবি আঁকা বা আমার যে কালচারাল সাইডটা আমার পড়াশোনা জানি ছিল প্রোগ্রেসটা কিন্তু এটার উপরে যে সবসময় নির্ভর করে না, মানে দেখতে হবে যে এই জায়গায় মূল যে সোর্স একটাই হয়, মাত্র ছাতা কিন্তু একটাই হয়। এই ছাতাটা যখন সরে যায় না, তখন আমরা ছোট অন্ধকার হয়ে যাই। আমার জীবনেও আমার মা আর আমার মাতৃশক্তি ছিল আমার জীবনে একটা মারাত্মক একটা গোল্ডেন একটা জায়গা ছিল। জন্মের অসম্ভব পেয়েছি সত্যি জোর। আমি একটা অদ্ভুত একটা ইমেন্স সাপোর্ট এবং মা ওরিয়েন্টেড মানে মাতৃস্থানীয় ওরিয়েন্টেড জায়গাটা আমার ভীষণ শক্ত একটা ভিত ছিল। সেটা আজকে একটা বিরাট বড় করে বিদেশি রাষ্ট্রের দূতাবাসের যে কর্মকাণ্ড ইন্টারন্যাশনাল উমেন্স ডে নিয়ে, তাদের দেশই বর্তমানে যুদ্ধে জড়িয়ে পড়েছে। ইউক্রেনিয়ান মহিলারা, পুরুষরা ঘর ছাড়া আক্রান্ত। তো সুতরাং কূটনীতি এবং রাজনীতি একদিকে যেমন একটা সফট ফেস দেখায়, অন্যদিকে ঝগড়া মারামারিতেও লিপ্ত করে রাখে। তো একদিকে তার একটা সৃজনশীল দিক থাকে, আবার অন্যদিকে যুদ্ধের দামামা তারা বাজায়। সব কিছুই আমার কাছে এক অনন্ত হিপোক্রিসি আর দেখনদারির প্রয়াস ছাড়া আর কিছু নয়। তো কোথাও গিয়ে সব জায়গায় টেক্কা মারার আমাদের যে প্রাথমিক একটা প্রবৃত্তি, তার থেকেই আমি মনে করি সব কিছুর জন্ম নেয়। শিল্প, কলা, সাহিত্য, গান, বাজনা, এর মধ্যে আর কোনো কিচ্ছু মহান বা মহৎ আজকাল এর মহানত্ব বা মহত্ব খুঁজতে যাওয়ার বোধহয় কোনো মানে হয় না। আমরা এই মারাত্মক রকমের পসেসিভ ছিলাম। এখন যদি একটা আপডেট ঘরে আসে, সে বাড়িতে কিন্তু বাচ্চা জানলো এটা আমার জন্য এসেছে। এখানে পসেসিভনেস তৈরি হয়ে যায়। আগে আমরা যত দেখেছি না আমাদের এই সংসারে মানে ফ্রুটফুল রেজাল্ট, তারা ছবি আনতেন, তারা সেলাই করতেন, তাদের রান্নায় নানা রকম আর্ট ছিল, অসাধারণ অনুভব সুন্দর, সমস্ত আর্টিস্টিক ব্যাপারটা তারা করে শিখতেন। অবদান নেই সমাজে। এইগুলোর কথা কেউ বলে না, কেউ ভাবে। এইগুলো আমার মনে হয় আপনারা যারা শিল্পী তাদের বেশি করে ভাবা উচিত। আপনারা যারা লেখেন, কবিতা লেখেন, গল্প লেখেন, সাহিত্য সংস্কৃতির জগতের সঙ্গে রয়েছেন, তাদের প্রত্যেকেরই জায়গাটা থেকে সোচ্চার হওয়া উচিত এবং সামনে নিয়ে আসা উচিত, এবং মহিলা প্রধান চরিত্রকে সামনে নিয়ে আসা, যেটা ভীষণ পরিবর্তন। আমাদের মধ্যে এখন উপস্থিত রয়েছেন এই মেয়ে। আমি পদ্মপুকুর মানে মিন্টো পার্ক থেকে একটুখানি গিয়েই ভবানীপুর পদ্মপুকুরে থাকি। ব্যাপার হলো যে অনেক ছোটোবেলাতেই আমার খুব অসুস্থ হয়ে পড়ি, মানে আমি কোমায় ছিলাম। কেউ ডাক্তার তো ছেড়েই দিন, মানে বাড়ির কোনো লোকের আমার ওপরে কোনো আশা ছিল। তা সেই কোমা অবস্থা, তার আগে অবশ্য আমার বাবা আমার মানে সত্যি করে বলে না যে জীবনে আমার বলে কিছু, তা সে আমার বলে কিছু জিনিসটা ছিল হচ্ছে আমার বাবা। বাবা মারা যায় 2002 সালে। তখন আমি খুব ছোট, মানে আমার বাবাই মারা যায় when he was 42 years old। তো তারপরে আমরা পাটুলিতে থাকতাম সেই সময়। তারপরে আমরা এখানে চলে আসি, কারণ ইটামাথার পৈতৃক বাড়ি।
মানে আমার ঠাকুমা সবাই মিলে ছিলেন এরকম। তো তারপরে কি হলো, যেহেতু আমি কোমার থেকে সবে সবে উঠতে পারছি, একটু একটু হাঁটতে পারছি, আমার হ্যান্ডরাইটিং আর আঁকা এই দুটোকে আমি খুব ভালোবাসতাম। আমার এইটার জন্য আমার ভয়েস খারাপ হয়ে গেল। এখন তো লোকে আমাকে বলে আরে ওটা প্রথম প্রথম খারাপ লাগতো, এখন মনে হয় ইয়েস আই এম ড্রাঙ্ক, দ্যাটস ওয়াই আই এম হিয়ার। আদারওয়াইজ এইটা পৃথিবীতে ড্রাঙ্ক না থাকলে হয়তো আমি বাঁচতে পারতাম না। তো তারপরে আমি লেখাপড়া আমি বুঝলাম আমার বাবার অনেক বন্ধু, তারপরে যারা বাবা বেঁচে থাকায় মানে খুব সাপোর্টিভ ছিলেন, তাদেরকে বললাম যে আমি তো কোমা থেকে ব্যাক করেছি, হ্যাঁ ব্যাপারতে আমার সময় লাগে, আমার তো কোনো নিয়ম নেই যে আমাকে এইটার মধ্যেই করতে পারে, নাহলে পৃথিবীর ধ্বংস হয়ে যাবে। আমি আমার মতো করে চেষ্টা করি না, কেউ কোনোভাবে সাপোর্ট করলো না, ইভেন আই এম সরি টু সে ইভেন মাই বোন। তো আমি দেখলাম যে সবাই আমাকে তুচ্ছ করতে পারে, কিন্তু এই যে জীবনটা আমার, আমি নিজেকে তুচ্ছ কীভাবে করত, আমি নিজের ওপরে গাফিলতি কী করে করতে পারি। তো সেই থেকে আমার শুরু হলো আমাকে নিজেকেই তাহলে এটা করতে হবে। তো প্রথমে আমাকে নিজেকে শারীরিকভাবে সুস্থ হতে হবে, তার আগেই আমি মানসিকভাবে অনেকটাই শক্ত হয়ে গেছিলাম। তো তারপরে আমি অ্যাসেম্বলি অফ গড চার্চে পড়তাম, ওইখান থেকে আমি 10-12 করলাম। তারপরে আমি জেভিয়ার্স থেকে ইংলিশ অনার্স নিলাম। যাদবপুর থেকে প্রথম আমি মাস কমে MA করে 24 ঘন্টায় কাজ করলাম, লালবাজারেও ছিলাম ওমেন্স গ্রিভেন্সেল। তো চলছিল, ভালোই চলছিল, কোনো অসুবিধা নেই। আর আমি ভীষণ মানে আমার মনে হয় যে প্রকৃতিকে আমি মা বলি আর সময়কে আমি বাবা বলি। তার জন্য আমি কখনই আমার একটা মনে হয় না যে মানে প্রকৃতির কাছাকাছি যারা থাকে তাদেরকে না ঠিক প্রকৃতি কোনো না কোনোভাবে সাপোর্ট করে দেয়। এটা একটা আশ্চর্য মাতৃত্ব, এটা আমি ফিল করেছি। সেই জন্য হয়তো কোনো ছেলে বা মেয়ে বা অন্য কোনো লোক আমাকে যাই বলুক না কেন, আমি দেখেছি যখন যে কোনো ফুল, রাস্তায় হাঁটা চলা, কুকুর, বিড়াল, এরা আমাকে খুব ভালোবাসে আর আমিও তাদেরকে খুব ভালোবাসি। এবারে আমার এই ছোট্ট পরিবারকে নিয়ে আমি এগোচ্ছিলাম, এগোতে এগোতে আমার ভালোই মানে ইন্টারমিডিয়েট আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। মানে আমার মহিলাকে বুঝবেই সেরকম পরিমাণে নেই। বা মা, আমি একটু বলি না যে মা বলে কেন করলো, মা বলে যে কিছু করতে পারবে না তার তো নয়, মানুষ পরিবর্তনশীল, সবাই না। তো তা এরপরে যখন লকডাউন হলো তখন থেকেই মানে লালবাজারের ওমেন গ্রিভেন্সেল রীনা রায়চৌধুরীর টিমে আমি ছিলাম। আমি চাকরি চলে গেল,
কারণ সেই সময় মানে এই সিট পাচ্ছি না হসপিটালে, এই রাজনৈতিক এই তো মানে সেই টাইমে আমি ভীষণ ব্যস্ত ছিলাম। তো চাকরি চলে গেল, তারপরে আমি ভাবলাম কি আর করব, তার থেকে আমি আরেকটা MA করব বলে আমি মানে যাদবপুরে ফিল্ম স্টাডিতে ভর্তি হলাম। এই করতে করতে সময় যত এগোতে লাগলো আমি দেখতে পেলাম যে যাদেরকে আমি নিয়ে ভাবছি তারা কেউ ভাবার মতোই নয়, যোগ্যই নয় তারা। তারপরে আমার হলো, আমি ভেলোর গেলাম, এখানে অ্যাক্সিডেন্ট হলো, ইনিও যাদবপুরের সিনিয়র, আমি এনাকে চিনিও না জানিও না, কিন্তু ইনি এনার নিজের ক্যান্সার পেশেন্ট, তবুও ওনার নিজের ট্রিটমেন্টের টাকা দিয়ে আমার অপারেশন করালো। আমার মাকে ফোন করছে ওখান থেকে, আমার মাকে ইনি ফোন করছেন, কিন্তু আমার মা বিশ্বাস করতেই রাজি নন যে এরকম কিছু হচ্ছে। আমি ভিডিও কল করে মাকে দেখাচ্ছি, এক পয়সাও কোনো দিন আমি মায়ের থেকে পাইনি। আজ আমার মাও ক্যান্সার পেশেন্ট, আমি মায়ের পাশে আছি, ছিলাম, থাকবো, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এই যে এরকম যে মানে যা আমরা বসে আছি সবাই, আমরা প্রত্যেকেই মানে স্ট্রাগল করি, নিজেদের মতো লাইফে অনেক কিছু থাকে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা সত্যিকে কাউকে সাপোর্ট করতে পারি না। যদি আমি সাপোর্ট করতে পারতাম, আজ আমার কাছে এরকম মানে আমি নাম নিয়েও বলছি, আমি সন্দেশেও কাজ করেছি, আমি তৃতীয়বাবুর সঙ্গেও কাজ করছি। আমি বললাম মানে আমি পায়েও ধরেছি যে স্যার আমাকে একটা টেবিল দিন, আমি আর কিছু না হোক চা কফি বেচবো, আমার লজ্জা নেই, কারণ আমি জানি আমি থামলে তো হবে না, আর আমি নিজে আত্মহত্যা করব। কিন্তু আমি যাকে প্রত্যেককে জ্বালিয়ে মারি যে আমি ভিকার হয়ে একটা কাজ চাইছি, সেইটুকু হেল্প আমি প্রায় 2 বছর ধরে স্ট্রাগল করছি। যারা আমাকে ফোন করে বলতো এটা করে দে, ওটা করে দে, মানে একটা কুকুরের জন্য, একটা স্ট্রিট ডগের জন্য আমি দুর্গাপুরে গিয়ে তাকে ওষুধ দিয়ে আবার ফিরে এসেছি। সেই যে আমার শারীরিক কষ্টর কথা আমি করতে কাউকে বলিনি, কিন্তু আজকে যেখানে ব্যাপারটা একটি NGOর সাথেও কাজ করছিল, তারা পথের পশুদের নিয়ে কাজ করত, এবার তার সঙ্গে দীর্ঘদিনও যুক্ত ছিল। সেই ভদ্রলোক ক্লেম করেন, ভদ্রলোকের নাম অয়ন মাইতি, আমি নাম বলছি, কিছু করার নেই, আমাদের মধ্যে অনেক মানে ছদ্ম মুখোশধারী হিপোক্রিটস বসে আছে, জানা দরকার আমি মনে করি। কিছু কিছু ক্ষেত্রে আমি মানে বলাটা উচিত না, প্রচণ্ড নির্মমভাবে আমি সঠিক সমাচারের এই নীতিটাতে বিশ্বাস করি, যে যেমন তার সঙ্গে তেমনটাই হওয়া উচিত। তো এই ভদ্রলোক ক্লেম করতেন তার অল ইন্ডিয়া NGO আছে, একে বহুবার আমি বলবো এটা এক্সপ্লয়টেশন, কাইন্ড অফ এক্সপ্লয়টেশন। আপনারা সবাই জানেন একটা বাঘিনী ছিল, বাঘিনীটার নাম হচ্ছে অবনীর জন্য প্রোটেস্ট, তাতে একে ঠেলে দিয়েছে সবার সামনের সারিতে, আর টোলে পুলিশের লাঠি খেত। তারপর লকডাউনের সময় তারও ব্লাড ক্যান্সার ধরা পড়লো, তাতে আমি তাকে যতটা সাপোর্ট করেছি। আমার একটা যেটা একজন আছে তাকে বলে আমি সরাসরি নরেন্দ্র মোদী ওইখান থেকে ক্যান্সার পেশেন্টের জন্য হেল্প করেছি। বাট আমি যখন হসপিটালে শুয়ে আছি
আমার কাছে কিছু নেই, সে আমার এই সিনিয়র দাদাকে ফোন করে বলছে আপনি চলে আসুন। কথাটা আমি যখন জানলাম, আমি যখন চন্দন স্যারকে বললাম, চন্দন স্যার আমাকে বলছেন ভাবা যায় না, তুমি ছেড়ে দাও, তুমি ওর সঙ্গে কোনো যোগাযোগ রাখবো না। তো আমি আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ করব, আমি সাপোর্ট না, ভিক্ষা না, সহানুভূতি না, আমি যতদিন বেঁচে থাকবো আমি একটা করলে আমার ইনকাম করা থাকবে। আমি গ্রাফিক্সের কাজ বলুন, বাড়িতে বাসন মাজতে বলুন, ঘর ঝাড় দিতে বলুন, চাই পড়ানো বলুন, টাইপ বলুন, ফটোগ্রাফি, যা পারি আমার কিছু কাজ দিই। গ্রাফিক্সের কাজ অনেকদিন ধরে বিভিন্ন ডিজিটাল মিডিয়ায়ও করে আসছে। আমার এই পায়ের আরেকটা দিয়ে ওপরে ধোয়ার আছে, আমাকে আবার একটা বড় অপারেশন, দুটো আমার বড় অপারেশন ব্যাপার আছে। আই নিড মানি ব্যাডলি। আমি আপনাদের কাছে বলতে এটাই আমার আজকে এখানে আসার এই একটাই কারণ, যা ভিক্ষা নয়, সহানুভূতি নয়। আমাকে আপনারা কেউ কাজ দিন, বেশিও না। আমি মাসে যদি 5-6 টাকা ইনকাম করতে পারি, that's enough for me. ব্যাস এইটুকুই। গগনে তোমার নাম্বারটা আমাকে দেবে? অ্যালেক্সেই ম্যাক্সিমোভিচ গোর্কি, যার নামে গোর্কি সদন, রাশিয়ান কনসুলেট, সেখান থেকে আমরা এই আলোচনার পর বাড়ি ফিরলাম। হ্যাঁ, ইয়েলো ট্যাক্সি বার করেছে। এটা কি আজব না, পুরনো ইয়েলো ট্যাক্সি সব গায়েব করে দিয়ে আর নতুন ইয়েলো ট্যাক্সি। আর তো ওই যে পলিউশনের যে হেরিটেজ যে জিনিসটা নষ্ট হয়ে গেল না, নষ্ট, মানে একটা ভালোবাসা আছে ইয়েলো ট্যাক্সি, তো ওটার দেখা থেকেই তো ওয়াগনার লাগিয়েছে, যাতে ভালোবাসাটা দেখানো যায়, হেরিটেজটা থেকে যায়। কি জানি বাপু, হিন্দুস্তান মোটরসের এত সুন্দর গাড়িগুলো কিছু, এই যে দেখুন, এই যে ইয়েলো ট্যাক্সি, যে এই গাড়িটা, হ্যাঁ, বা ওইদিকে আর একটা দাঁড়িয়ে ছিল, এইগুলোকে সব যদি কাটাইয়ে চলে যায় না, খুব দুঃখ পাবো। এই অ্যাম্বাসাডার গাড়িগুলো, যেটা মাঝখানে ট্রামের এসেছিল যে ট্রামগুলো বন্ধ হয়ে যাবে, হ্যাঁ, কিন্তু কিছু কিছু ট্রাম এখানে রেখে দিয়েছে ওগুলো দিয়ে চলার জন্য, মানে যাতে কলকাতার একটা হেরিটেজ থাকা দরকার। বাইরে কোথাও না কিচ্ছু বন্ধ হয়নি দাদা, এটাই আশ্চর্য লাগে আমার। আমাদের এখানে রাতারাতি একটা ডিপার্টমেন্টকে পুরো বন্ধ করে দেওয়া হয়। এইখানে মেনল্যান্ড চায় না জানতে। এটা আমাদের বাড়ির সামনে থেকেই যাবে, আপনি ছোট জায়গা নিতে পারবেন না, ভগ্নাংশগুলো দেখে লাগিয়েছে। এটা তো এবার লাগিয়ে দিয়েছে, এবার ট্যাক্সিগুলো এই 1 বছর, তখন মানে যে ট্যাক্সিগুলো ছিল 4 বছর, এফ নম্বর WV0504F এগুলো ছিল, 4 বছরের ভ্যালিডিটি ছিল, কিন্তু এবার বলছে যে 1 বছরের মধ্যে কাটাই হয়ে যাবে। ভারত স্টেজ 5 গাড়ি না হলে রাস্তা চলতে দেবো না, এগুলো জোর করে আনা না। বলো করছো? বলো। हाय गाइस, हाय गाइस, बहुत दिन पर आ गया। बहुत दिन पर ना, গতকালকেই আয়া था, আজকেও आ गया। ওই মধুগলির ধারে চা খেতে এসেছি। मधुगली दारू का गली है? दारू का गली है, बांग्ला का ठेक ठेका है। ठेका है। हमरा बांग्ला नहीं पीता है, हमरा चाय ही खाता है। यहाँ पे सस्ता में मिलता है भैया, आ जाओ तुम विदेश से। ये दीदी का एरिया है। अपने भाइयों को नहीं खिलाती, बाहर वालों को खिला देती है। 8 मार्च शनिवार আবার চা খাচ্ছি
বাড়িও চলে যাব।